স্টেরয়েডের ওপর এই আলোচনাটা যেহেতু অনেক বড়, সেই জন্য স্টেরয়েডের ওপর এই আলোচনাটাকে আমি দুটো পর্বে ভাগ করে নিয়েছিলাম। স্টেরয়েডের ওপর এই আলোচনার দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব নির্দিষ্ট কিছু অসুখের নাম যেখানে স্টেরয়েড ড্রাগসগুলো ব্যবহার করা হয়, স্টেরয়েড ওষুধগুলোর ব্যবহারের সাইড এফেক্টস, কোন কোন কন্ডিশনে স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা উচিত নয় অথবা যদি ব্যবহার করতেই হয় তাহলে সাবধানে ব্যবহার করতে হয়, এবং আরো কিছু অন্য ধরনের স্টেরয়েড ড্রাগস ইত্যাদি। এখন আমি আলোচনা করব এই নন ইনফেক্টিভ ক্রনিক ইনফ্লামেশনস জিনিসটা কি সেইটা নিয়ে, অর্থাৎ কোন কোন অসুখ এই নন ইনফেক্টিভ ক্রনিক ইনফ্লামেশনস গ্রুপে পড়ে এবং এবং যে সমস্ত অসুখগুলোর ড্রাগ অফ চয়েস হচ্ছে স্টেরয়েড। এখন যে সমস্ত অসুখগুলো এই নন ইনফেক্টিভ ক্রনিক ইনফ্লামেশনস গ্রুপের মধ্যে পড়ে সেই অসুখের লিস্ট কিন্তু অনেক লম্বা। সমস্ত অসুখ আমার পক্ষে এখানে কিন্তু আলোচনা করা সম্ভব নয়। তার মধ্যে যে অসুখগুলো কমন সেই অসুখগুলো আমি একটু আলোচনা করলাম, কিন্তু সেই অসুখগুলোর নামগুলোর ডিটেলসে আমি কিন্তু আলোচনা করতে পারবো না। আমি অনুরোধ করব আপনারা শুধু এই অসুখগুলোর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করুন। এবং এই সমস্ত অসুখই কিন্তু অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের জন্য হয়। এখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন কেন হয়, কিভাবে হয়, সেই সব আলোচনাও আমার পক্ষে এখানে করা সম্ভব না। আমি পরের ভিডিওতে আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনস নিয়ে আলোচনা করব এবং আপনাদের সবাইকে অনুরোধ করব সেই ভিডিওটা ফলো করার জন্য। এবং এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনসটাকে আমরা বলি সাধারণত অ্যালার্জি। ফলে এইগুলো সমস্ত অসুখগুলোই কিন্তু এক ধরনের অ্যালার্জি, আপনারা জেনে রাখতে পারেন। এইবারে আসি কোন কোন অসুখগুলো নন ইনফেক্টিভ ক্রনিক ইনফ্লামেশনস গ্রুপের মধ্যে পড়ে এবং যেখানে তার ড্রাগ অফ চয়েস হলো স্টেরয়েড। স্টেরয়েড ছাড়া এইসব অসুখে আর কিচ্ছু করা যায় না। তার মধ্যে প্রধান অসুখ হলো একটা আর্থ্রাইটিস। সেই আর্থ্রাইটিসের মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস নামটা মুখস্থ করতে হবে, খুব ইম্পর্টেন্ট। এবং এখানে তার ড্রাগ অফ চয়েস হচ্ছে স্টেরয়েড। তারপর হচ্ছে গাউট। গাউটেও স্টেরয়েড ইউজ করা হয়, কিন্তু প্রাথমিক স্টেজে ব্যবহার করা হয় না, পরের দিকে ব্যবহার করা হয় যখন প্রাথমিক ওষুধের কাজ করে না। রিউম্যাটিক ফিভার, এখানটাও কিন্তু প্রাথমিক স্টেরয়েড ব্যবহার করা হয় না, সেকেন্ড স্টেজে থার্ড স্টেজে রিউম্যাটিক ফিভারে স্টেরয়েড দ্য ড্রাগ অফ চয়েস। আপনারা গুলিয়ে ফেলবেন না, রিউমাটয়েড অ্যান্ড রিউমাটিক দুটো সম্পূর্ণ আলাদা অসুখ। ড্রাগ অ্যালার্জি, আমরা বিভিন্ন রকম অসুখ বা আমরা শুনেছি যে বিভিন্ন রকম ওষুধে কারো কারো অ্যালার্জি থাকে, তাকে বলা হয় ড্রাগ অ্যালার্জি। সেই ওষুধগুলো খাওয়ার পরে কারো শরীরে সারা শরীরে চাকা চাকা হয়ে ফুলে যায়, লাল হয়ে যায়, চুলকোয়, সেগুলোকে বলে ড্রাগ অ্যালার্জি। সেখানে কিন্তু দ্য স্টেরয়েড ইজ দ্য ড্রাগ অফ চয়েস। আর্টিকেরিয়া, আর্টিকেরিয়াও একই জিনিস, যখন হঠাৎ করে শরীরে কোথাও কোথাও ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় আর্টিকেরিয়া, কারণ বোঝা যাচ্ছে না, সেখানেও কিন্তু দ্য ড্রাগ অফ চয়েস হচ্ছে স্টেরয়েড। ফুড অ্যালার্জি, নিশ্চয়ই আপনারা সবাই জানেন ফুড অ্যালার্জি জিনিসটা কি। কারো কারো কাঁকড়া খাওয়ার পরে, চিংড়ি খাওয়ার পরে অথবা ডিম খাওয়ার পরে সারা শরীরে চুলকোয়, ফুলে ফুলে যায়, লাল হয়ে যায়, ফুড অ্যালার্জি। সেসব জায়গায় কিন্তু দ্য ড্রাগ অফ চয়েস হচ্ছে স্টেরয়েড। আই ডিজিজ, আইয়ে অনেক অসুখ আছে, সেখানটায় ও স্টেরয়েড ইজ এ ড্রাগ অফ চয়েস। সেই অসুখগুলো কিন্তু সবই অ্যালার্জিক ধরনের, যেমন অ্যালার্জিক কনজাংটিভাইটিস, আইরাইটিস, অপটিক নিউরাইটিস। অপটিক নিউরাইটিসে মিথাইল প্রেডনিসোলোন ইন্ট্রাভেনাসলি স্যালাইনের মধ্য দিয়ে পরপর 3 দিন দেওয়া ইজ এ ড্রাগ অফ চয়েস। রেটিনাইটিস, এগুলো কোথাও কিন্তু ইনফেকশন নেই, কিন্তু এই রেটিনা, আইরিস, অপটিক নার্ভ, কনজাংটিভা ফুলে যাচ্ছে, চুল করছে, লাল হয়ে যাচ্ছে, জাস্ট অ্যালার্জির জন্য। কিছু অ্যালার্জির কারণটা আমরা বুঝতে পারছি না, কোত্থেকে অ্যালার্জি হচ্ছে। সেখানে কিন্তু তার ড্রাগ অফ চয়েস হচ্ছে স্টেরয়েড। কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, ধরুন কোনো লোক চন্দনে মাখে হাতে, কোনো কসমেটিক্স মাখছে, কোনো ফুল ব্যবহার করছে, সেইখান থেকে হাতে
চুল করছে, হাতে চাটু চুল করছে, ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, রস গড়াচ্ছে, সেগুলোকে বলা হয় কন্ট্যাক্ট ডার্মাটাইটিস। সেগুলো সবই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনস হচ্ছে। এখানটাই কিন্তু দ্য ড্রাগ অফ চয়েস হচ্ছে স্টেরয়েড অয়েন্টমেন্ট। অ্যালার্জিক অ্যাজমা, অ্যাজমা তো আমরা সবাই শুনেছি, বা যাকে বলা হয় হাঁপানি, সেটা এক ধরনের কিন্তু অ্যালার্জি বটে, এবং তার বিভিন্ন রকম রূপ আছে। যখন খুব বাড়াবাড়ি হয় তখন তাকে বলা হয় স্ট্যাটাস অ্যাজমাটিকাস। অথবা ক্রনিক অ্যাজমা সিভিয়ার, আপনাকে অক্সিজেন দিতে হচ্ছে, সিভিয়ার ক্রনিক অ্যাজমা। অ্যাকুট অ্যাজমা এক্সারবেশনস, আপনার অ্যাজমাটা এত বেশি বাড়াবাড়ি হয়েছে যে বাড়িতে আপনাকে রাখা যাচ্ছে না, এই সব জায়গায় কিন্তু স্টেরয়েড ব্যবহার করা হয়, এবং সেই স্টেরয়েডটা কিন্তু নেবুলাইজার হিসেবে ব্যবহার করা হয়। এবং কি কি স্টেরয়েড নেবুলাইজার হিসেবে ব্যবহার করা হয় সেটা আমি আগে আলোচনাগুলোতে বলেছি। এবং নেবুলাইজার দিয়ে সম্ভব না হলে তখন ইন্ট্রাভেনাসও এইসব ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয়, এবং দ্য ড্রাগ অফ চয়েস, তাহলে পেশেন্টকে বাঁচানো যাবে না। আদার লাং ডিজিজ, যেমন এগুলো কোনোটা একটি ইনফেক্টিভ নয়, কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা ভাইরাসের জন্য হচ্ছে না। অ্যাসপিরেশন নিউমোনিয়া, আমরা নিউমোনিয়া মানে জানি কোনো ব্যাকটেরিয়া দিয়ে যখন কোনো লাংসে ইনফেকশন হয় তখন তাকে বলি আমরা নিউমোনিয়া, কিন্তু এটা অ্যাসপিরেশন নিউমোনিয়া। কোনো বুড়ো মানুষ খেতে গিয়ে গলার মধ্যে কিছু একটা গিয়ে লাংসের মধ্যে ঢুকে গেছে, তাকে বলে অ্যাসপিরেশন নিউমোনিয়া। বুড়ো মানুষের এটা খুবই কমন। যারা আইসিইউতে থাকে তাদের এই অ্যাসপিরেশন নিউমোনিয়া হয়, পেশেন্ট অজ্ঞান হয়ে শুয়ে থাকে এবং খাবার বা কোনো স্টমাক থেকে খাবার বেরিয়ে লাংসের মধ্যে ঢুকে যায়, সেসব জায়গায় কিন্তু স্টেরয়েড ইজ দ্য ড্রাগ অফ চয়েস। পালমোনারি ইডেমা, লাংসে হঠাৎ করে জল জমে যাওয়া, সেখানে দ্য স্টেরয়েড দ্য ড্রাগ অফ চয়েস। ফিটাল লাং ম্যাচুরেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কোনো গর্ভবতী মহিলা যদি 30 সপ্তাহে অথবা 32 সপ্তাহে, মানে তার মানে বাচ্চা ম্যাচিওর হওয়ার আগে যদি ডেলিভারি হয়ে যায়, তখন বাচ্চার লাংটাকে ম্যাচিওর করার জন্য স্টেরয়েড ইজ দ্য ড্রাগ অফ চয়েস। সিজনাল অ্যালার্জি, হঠাৎ করে কোনো একটা সিজনে হাঁচি, কাশি, সর্দি, এগুলোকে বলা হয় সিজনাল অ্যালার্জি, সেখানেও স্টেরয়েড আমরা ইনহেলেশন হিসেবে দিই। ফ্যারেঞ্জাইটিস, অ্যালার্জিক ফ্যারেঞ্জাইটিস, সেখানে স্টেরয়েড দ্য ড্রাগ অফ চয়েস। ডাস্ট অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি নিয়ে নিশ্চয়ই আমাকে কিছু বলতে হবে না, সবাই জানে, কারো বিভিন্ন রকম ডাস্ট অ্যালার্জি থাকে, সেখানেও কিন্তু স্টেরয়েড ইনহেলেশন দ্য ড্রাগ অফ চয়েস, অন্য কোনো ওষুধ কাজ করবে না। স্কিন ডিজিজ, স্কিনের প্রচুর ডিজিজ আছে যেখানে স্টেরয়েড দ্য ড্রাগ অফ চয়েস, তার মধ্যে হচ্ছে একজিমা, সোরিয়াসিস, লাইকেন প্ল্যানাস, ইরাইথেমা। একজিমা নামটা সবাই শুনেছেন, কোনো হাতের মধ্যে কোথাও বা শরীরে কোথাও চুল করছে, ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, রস গড়াচ্ছে, সেগুলোকে বলা হয় একজিমা। ল্যাটেক্স, প্লাস্টিক, মেটাল অ্যালার্জি, ধরা যাক কোনো লোক কোনো একটা জুতো পরছে, সেখান থেকে তার অ্যালার্জি হচ্ছে, প্লাস্টিক থেকে অ্যালার্জি হচ্ছে। কোনো মেয়ে কোনো বালা পরছে, তার মেটাল থেকে অ্যালার্জি হচ্ছে, সেই জায়গাটা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, রস গড়াচ্ছে। ল্যাটেক্স, কেউ ল্যাটেক্সে কোনো জিনিস ব্যবহার করছেন, চামড়ার সঙ্গে কন্ট্যাক্টে আসছে, তখন সেখানে অ্যালার্জি হচ্ছে। তারপর সেখান থেকে সেসব জায়গায় স্টেরয়েড অয়েন্টমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা অসুখ। অটো ইমিউন ডিজিজ, পরে যখন আমি অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনস আলোচনা করব, সেখানে আমি এই অটো ইমিউন ডিজিজটা আলোচনা করব। আমার ডায়াবেটিস যখন আমি ভিডিওটা ছেড়েছি, ডায়াবেটিস টাইপ 1-এ একটা অটো ইমিউন ডিজিজ, সেখানে আমি কিছুটা ব্যাখ্যা করেছি অটো ইমিউন ডিজিজটা কি। এই রিউমাটয়েড আর্থ্রাইটিসও এক ধরনের অটো ইমিউন ডিজিজ। সাম নেফ্রাইটিস, সেগুলো অটো ইমিউন ডিজিজ। ও এইসব জায়গায় স্টেরয়েড হচ্ছে দ্য ড্রাগ অফ চয়েস, এখানে কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে কোনো কিছু কাজ হবে না, বা অন্য কোনো অসুখ দিয়ে কিছু কাজ হবে না। কোলাজেন ডিজিজ, কোলাজেন ডিজিজ সম্বন্ধে আমার পক্ষে এখানে বোঝানো সম্ভব নয়, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কোলাজেন ডিজিজ হচ্ছে SLE, সাবলেকুল লুপাস ইরাইথেমেটোসাস, নেফ্রোটিক সিন্ড্রোম, গ্লোমেরুলোনেফ্রাইটিস। এইগুলো নামগুলো জাস্ট আপনারা মনে রাখুন, এবং এইসব জায়গায় স্টেরয়েড ইজ দ্য ড্রাগ অফ চয়েস। অ্যানাফাইল্যাক্সিস, এইখানে স্টেরয়েড না দিলে পেশেন্টের মৃত্যু অবধারিত। অ্যানাফাইল্যাক্সিস জিনিসটা হচ্ছে যখন কোনো অ্যালার্জি সিভিয়ার ফর্মে যায়, যখন কোনো মানুষের জীবন মরণ নিয়ে টানাটানি চলে, তখন সেটাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস। অর্থাৎ কোনো ড্রাগ দেওয়ার পরে ওই লোকটার ড্রাগ অ্যালার্জি হলো, এবং সেটা এমন অবস্থায় গেল যে লোকটার ব্লাড প্রেশার খুব ফল করে যাচ্ছে, খুব শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দিতে হচ্ছে, ভেন্টিলেটরে রাখতে হলো, সেই সব ঘটনাকে বলা হয় অ্যানাফাইল্যাক্সিস, অর্থাৎ সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনস। সেইখানটায় কিন্তু স্টেরয়েড ইন্ট্রাভেনাস ইজ দ্য ড্রাগ অফ চয়েস।
এবং নন ইনফেক্টিভ ক্রনিক ইনফ্লামেশনসের আন্ডারে কোন কোন অসুখগুলো আসছে নিশ্চয়ই আশা করি সেগুলো কিছুটা বোঝা গেল। এখন আমি আলোচনা করব স্টেরয়েড ওষুধগুলোর ব্যবহারে সাইড এফেক্টস, অর্থাৎ স্টেরয়েড ব্যবহার করলে কি কি সাইড এফেক্টস গুলো হতে পারে। প্রথম যেটা ঘটে সেটা হচ্ছে মুন ফেস, তাকে আমরা কাসিংস ফেসও বলি। এই হচ্ছে কাসিংস ফেস, মুখটা গোল, ফ্যাট জমার জন্য মুখটা গোল হয়ে যাবে, সেজন্য একে বলা হচ্ছে মুন ফেস। চিকগুলো লাল হয়ে যাবে, রেড চিকস। এখানেও ফ্যাট জমবে, চিবুকেও ফ্যাট জমে। যদি অল্প বয়সী ছেলেদের অথবা মেয়েদের যদি আমরা ব্যবহার করি স্টেরয়েড কন্টিনিউয়াসলি, এবং স্টেরয়েড কন্টিনিউয়াসলি অনেকদিন যদি ব্যবহার করতে হয়, যে কোনো সিস্টেমিক ডিজিজের জন্য যদি আমরা স্টেরয়েড ব্যবহার করি, তখন মেয়েদের ক্ষেত্রে ছোট ছোট গোপ গজাতে থাকে, অল্প করে দাঁড়ি গজাতে থাকে, হেয়ার পাতলা, চুলটা পাতলা হয়ে যাবে, অর্থাৎ অনেক চুল পড়ে যাবে। এই সমস্ত ঘটনাগুলোকে একসাথে বলা হয় মুন ফেস। নেক্সট যেটা হয় সেটা হচ্ছে বাফেলো হাম্প, অর্থাৎ ঘাড়ের কাছে প্রচুর ফ্যাট জমে, ঠিক বাফেলোর মতো, সেজন্য তাকে বলা হয় বাফেলো হাম্প। মাসেল উইকনেস, স্টেরয়েড দীর্ঘদিন ব্যবহার করার জন্য মাসেলস গুলো উইক হয়ে পড়বে এবং শরীরটা দেখতে লাগবে পটাটো অন ম্যাচ স্টিক। যেহেতু শরীরের ট্রাঙ্কে অনেক ফ্যাট জমে এবং পা গুলো, মাসেলস গুলো সরু হয়ে যায়, উইক হয়ে যায়, সেজন্য দেখতে লাগবে পটাটো অন ম্যাচ স্টিক। সেকেন্ড যে সাইড এফেক্টস হয় স্টেরয়েড দীর্ঘদিন ব্যবহারের ফলে, সেটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া বা ডায়াবেটিস, অর্থাৎ রক্তে সুগারের মাত্রা বাড়তে থাকবে। তারপরে যে কমপ্লিকেশনসটা বা সাইড এফেক্টস হয় স্টেরয়েডের জন্য, সেটা হচ্ছে পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার, স্টোমাকে আলসার দেখা দেবে। সেই জন্যই যারা স্টেরয়েড ব্যবহার করেন তাদের কন্টিনিউয়াসলি র্যামিপ্রাজল বা প্যান্টোপ্রাজল বা ফ্যামোটিডিন বা র্যানিটিডিন কন্টিনিউয়াসলি খেতে হয়, যাতে পেপটিক আলসার না হয়। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করার ফলে ক্যাটারাক্ট একটা খুব গুরুত্বপূর্ণ সাইড এফেক্ট, তার সঙ্গে গ্লকোমা অর্থাৎ চোখের প্রেসার বেড়ে যাওয়া। অস্টিওপোরোসিস, সমস্ত হাড়গুলো ভঙ্গুর হয়ে যাওয়া, ওখানে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাওয়া, এটাও দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহারের একটা খুব গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন বা সাইড এফেক্টস। গ্রোথ রিটার্ডেশন ইন চিলড্রেন, কোনো নেফ্রোটিক সিন্ড্রোম অথবা নেফ্রাইটিসে ভুগছে কোনো বাচ্চা ছেলে, তাদের স্টেরয়েড ইজ এ ড্রাগ অফ চয়েস। সেখানটা কিন্তু বাচ্চাদের গ্রোথ কিন্তু কমে যাবে, তারা লম্বা হবে না, একটু বেটেই থাকবে। ফিটাল অ্যাবনর্মালিটিস, কোনো প্রেগনেন্ট মাদারের যার স্টেরয়েড দিতেই হবে, যেমন ধরুন কোনো প্রেগনেন্ট মাদার এসএলই থেকে ভুগছে অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে ভুগছে, সেখানে স্টেরয়েড দিতেই হবে, সেখানে কিন্তু বাচ্চার অ্যাবনর্মালিটি হওয়ার অনেক সম্ভাবনা থাকবে। এইগুলো মোটামুটি স্টেরয়েডের প্রধান সাইড এফেক্ট। এছাড়াও আরো অনেক সাইড এফেক্ট আছে, সেগুলো খুবই মাইনর, সেগুলো নিয়ে আমি এখানে বেশি কিছু আলোচনা করলাম না। এখন আমি আলোচনা করব স্টেরয়েড কোথায় কোথায় ব্যবহার করা উচিত নয়। তার মানে আগের আলোচনায় আমরা জেনেছি স্টেরয়েড ব্যবহারের সাইড এফেক্টস গুলো কি, অতএব সেই সাইড এফেক্টস গুলো যেখানে যেখানে আগের থেকে থাকবে সেখানে স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়, কিন্তু এটা সবই আপেক্ষিক। কারণ কোনো ব্যবহার করা উচিত নয় জানলেও আমাকে পেশেন্টকে বাঁচাবার জন্য আমাকে স্টেরয়েড ব্যবহার করতে হবে। যেমন পেপটিক আলসার, কোনো লোকের পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার থাকলে সেখানে স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়, কিন্তু পেপটিক আলসারের সঙ্গে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা নেফ্রোটিক সিন্ড্রোম ব্যবহার ইত্যাদি থাকে, সিভিয়ার অ্যাজমা থাকে, সেখানে আমাকে পেপটিক আলসার থাকলেও কোনো ওষুধ দিয়ে পেপটিক আলসারকে কমিয়ে, যেমন র্যামিপ্রাজল, প্যান্টোপ্রাজল বা ফ্যামোটিডিন ইত্যাদি ওষুধ দিয়ে আমাকে স্টেরয়েড ব্যবহার করতে হবে। ডায়াবেটিস মেলাইটাস, এটা খুবই কমন অসুখ, প্রচুর লোকের ডায়াবেটিস মেলাইটাস থাকে বা ডায়াবেটিস থাকে, তারাও এমন কোন অসুখ তার যদি আক্রান্ত হয় যেখানে স্টেরয়েড দ্য ড্রাগ অফ চয়েস, সেখানে আমাকে স্টেরয়েড ব্যবহার করতেই হবে ডায়াবেটিসকে কন্ট্রোল করে। যখন ডায়াবেটিসের ওষুধের মাত্রাটা একটু বাড়াতে হবে। হাইপারটেনশনস, একই ব্যাপার, ডায়াবেটিসের মতোই প্রেশার আছে, কিন্তু সেখানে স্টেরয়েড আমাকে দিতে হবে, সেখানে প্রেশার বাড়ার সম্ভাবনা থাকছে, অতএব হাইপারটেনশন আছে বলে আমি
স্টেরয়েড ব্যবহার করব না বা উচিত নয় সেটা কিন্তু ঠিক নয়। সেই জন্য আমি বলে নিয়েছি আগেই যে স্টেরয়েড কোথায় কোথায় ব্যবহার করা উচিত নয় এটা কিন্তু সম্পূর্ণভাবে আপেক্ষিক বা রিলেটিভস। ব্যাকটেরিয়াল, ভাইরাল এবং ফাঙ্গাল ইনফেকশনস, আমি আগেই বলেছি কোন ইনফেকশনস জাতীয় অসুখে স্টেরয়েড ব্যবহার করা হয় না, কিন্তু একদম আলটিমেট স্টেজে যেখানে জীবন মরণ সমস্যা দাঁড়াবে সেখানে কিন্তু টিস্যু ড্যামেজটাকে আটকাবার জন্য আমাদের স্টেরয়েড ব্যবহার করতেই হবে। অতএব এটা লাস্ট স্টেজে ব্যবহার করা হয়, কিন্তু প্রাথমিক ব্যাকটেরিয়াল, ভাইরাল বা ফাঙ্গাল ইনফেকশন হলে বা অন্য কোনো ইনফেকশন জাতীয় অসুখে আমরা স্টেরয়েড প্রথমেই ব্যবহার করব না। টিউবারকুলোসিস এন্ড আদার ইনফেকশনস, একই ব্যাপার। টিউবারকুলোসিসও এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনস, অতএব সেখানে প্রাথমিক স্টেজে আমরা কিন্তু ব্যবহার করব না, কিন্তু পরে যদি দেখা যায় যে পেশেন্টের জীবন মরণ সমস্যা হচ্ছে, লাংস খুবই ড্যামেজ হয়েছে, সেখানে আমাকে স্টেরয়েড ব্যবহার করতে হবে। অতএব উচিত নয় এবং উচিত সেটা খুবই আপেক্ষিক ব্যাপার। অস্টিওপোরোসিস, যাদের হাড় খুব ভঙ্গুর হয়ে গেছে সেখানেও স্টেরয়েড কন্টিনিউয়াসলি ব্যবহার করা উচিত নয়, কিন্তু প্রয়োজন হলে আমাকে করতে হবে। অতএব আমি এখানে বললাম স্টেরয়েড কোথায় কোথায় ব্যবহার করা উচিত নয়, সেই উচিত নয় জায়গাগুলো সবই আপেক্ষিক। এখন আরো কিছু স্টেরয়েড ওষুধের কথা বলবো। এতক্ষণ আমি যে স্টেরয়েড ওষুধগুলোর কথা বললাম সেইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কর্টিকোস্টেরয়েড, কারণ আমাদের শরীরে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে ন্যাচারালি যে স্টেরয়েড হরমোন বেরোয় এগুলো সবই তারই ডেরিভেটিভস। সেই জন্য এই সমস্ত ড্রাগসগুলো যেগুলো আমি এতক্ষণ আলোচনা করলাম সেইগুলোকে কর্টিকোস্টেরয়েড গ্রুপসের মধ্যে ফেলা হয়। চলতিভাবে এই কর্টিকোস্টেরয়েড ড্রাগসগুলোকেই বলা হয় স্টেরয়েড। এছাড়াও আমাদের শরীরে আরো বিভিন্ন অর্গান থেকে কিছু কিছু স্টেরয়েড হরমোন বেরোয়। তাদের স্ট্রাকচার, এতক্ষণ যে স্ট্রাকচারের কথা বললাম তাদের স্ট্রাকচারের মতোই, কিন্তু তাদের অ্যাকচুয়াল স্টেরয়েড হরমোন বলা হয় না। যেমন ওভারি থেকে বেরোয় এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এবং টেস্টিস থেকে বেরোয় টেস্টোস্টেরন হরমোন। এদের আণবিক গঠন স্টেরয়েড ড্রাগগুলোর মতোই, কিন্তু চলতিভাবে এদের স্টেরয়েড না বলে এদের আমরা বলি সেক্স হরমোন, কারণ যেহেতু ওরা সেক্স অর্গান থেকে বেরোচ্ছে এবং এদের কাজ কিন্তু এতক্ষণ যে আমি স্টেরয়েড ড্রাগসগুলোর কথা বললাম তার থেকে সম্পূর্ণ আলাদা। এদের ইনফ্লামেশন কমাবার জন্য ব্যবহার কখনোই করা হয় না। এদের বিভিন্ন রকম সেক্স রিলেটেড ডিজিজ অসুখে ব্যবহার করা হয়। এখন আমি আসব ওই সেক্স হরমোনস যেগুলো বিভিন্ন রকম সেক্স অর্গানস থেকে বেরোচ্ছে তার আলোচনায়, কারণ এই স্টেরয়েড হরমোনসগুলোর কথা একটু না বলে রাখলে আমাদের আলোচনাটা সম্পূর্ণ হবে না। আগে আমি কিছু স্টেরয়েড ওষুধের নাম উল্লেখ করেছি যেগুলোকে আমরা কর্টিকোস্টেরয়েড বলছি। এখানে আমি আরো কিছু স্টেরয়েড ওষুধের নাম উল্লেখ করব। এই স্টেরয়েড ওষুধগুলো হলো এস্ট্রোজেন ডিরাইভড স্টেরয়েড ড্রাগস, যেমন ইথিনাইল এস্ট্রাডিওল এবং মেস্ট্রানোল। প্রোজেস্টেরন ডিরাইভড স্টেরয়েড ড্রাগস, যেমন ডেসোজেস্ট্রল, লিভোনর্জেস্ট্রল, নরএথিড্রোন এবং আরো অনেক আছে। টেস্টোস্টেরন ডিরাইভড স্টেরয়েড ড্রাগস, যেমন মিথাইল টেস্টোস্টেরন, নানড্রোলন, অক্সানড্রোলন, অক্সিমেথোলন। এইগুলোকে আমরা স্টেরয়েড ড্রাগস না বলে আমরা বলি সেক্স হরমোনস। এবং আগেই বলেছি এদের কাজ কিন্তু আগের স্টেরয়েড ড্রাগস থেকে সম্পূর্ণ আলাদা। এদের কখনোই ইনফ্লামেশনস বন্ধ করার জন্য ব্যবহার করা হয় না, এদের কন্ট্রাইন্ডিকেশন সম্পূর্ণ আলাদা, এবং এদের কখনোই পেপটিক আলসার করে না বা এরা কখনোই অস্টিওপোরোসিস করে না, এটসেট্রা এটসেট্রা। এদের নিয়ে এখানে কোনো আলোচনা আমি আর বেশি করব না, কারণ এদের নিয়ে আলোচনা করতে গেলে আমার মেন যে আলোচনা স্টেরয়েড ড্রাগ সেখান থেকে আমি অনেক দূরে সরে যাব এবং ব্যাপারটা খুব কনফিউজড হয়ে যাবে। জাস্ট আলোচনাটাকে সম্পূর্ণ করার জন্য, কম্পেয়ার করার জন্য এদের এখানে নামগুলো উল্লেখ করা। এদেরকে বলা হয় সেক্স হরমোন। বিভিন্ন রকমের এই এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ডিরাইভড স্টেরয়েড ড্রাগসগুলো গাইনোকোলজিক্যাল বিভিন্ন রকম অসুখে ব্যবহার করা হয়।
টেস্টোস্টেরন ডিরাইভড বিভিন্ন স্টেরয়েড ড্রাগসগুলো পুরুষদের বিভিন্ন সেক্স রিলেটেড অসুখে ব্যবহার করা হয়। কিছু টেস্টোস্টেরন ডিরাইভড স্টেরয়েড ড্রাগস ডোপিং হিসাবে খেলোয়াড়রা ব্যবহার করে, কারণ সমস্ত টেস্টোস্টেরন ড্রাগসগুলো মাংসপেশি বৃদ্ধি করায় এবং শরীরের শক্তি বাড়ায়। যেগুলো ডোপিং হিসাবে ব্যবহার করা হয় সেইগুলো হলো এই ন্যান্ড্রোলন, অক্সান্ড্রোলন, অক্সিমেথালন ইত্যাদি। এখন স্টেরয়েডের উপর এই আলোচনার উপসংহারে বা কনক্লুশনে আমি কিছু কথা বলতে চাই, এবং সেই কথাগুলো হলো এই স্টেরয়েডগুলো যেমনই উপকারী ওষুধ তেমনই ক্ষতিকারক ওষুধ। অর্থাৎ যে সমস্ত অসুখগুলো অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি রিয়াকশনের জন্য ক্রনিক নন ইনফেক্টিভ ইনফ্লামেশনের জন্য হচ্ছে, যেমন রিউমেটয়েড আর্থ্রাইটিস, এসএলই, নেফ্রোটিক সিন্ড্রোম, নেফ্রাইটিস, অ্যাজমা, একজিমা, আইরাইটিস, বিভিন্ন রকমের অ্যালার্জি ইত্যাদি, সেখানে এই স্টেরয়েড ড্রাগসগুলো ছাড়া আর কোনো কিছুই কাজে আসবে না। অতএব এই সমস্ত অসুখে স্টেরয়েডই হলো একমাত্র অস্ত্র। আবার অন্যদিকে যেখানে ইনফেকশনের জন্য যে সমস্ত অসুখগুলো হয় সেখানে ইনফেকশন কন্ট্রোল না করে স্টেরয়েড ব্যবহার করলে তার ফল হবে মারাত্মক। তার কারণ হলো যে কোনো ইনফ্লামেশন হলো আমাদের শরীরের ডিফেন্স মেকানিজমস। এর অর্থ হলো ইনফেকশনের জন্য ইনফ্লামেশন হলে সেই ইনফেকশনকে কন্ট্রোল করে। আরো একটু বুঝিয়ে বললে ব্যাপারটা আরো পরিষ্কার হবে। অর্থাৎ যখন কোনো ইনফেকশনের জন্য ইনফ্লামেশন হয় তখন ওই ইনফেকশন এরিয়াতে ইনফ্লামেশনের জন্য রক্ত সরবরাহ বেড়ে যায়। এর মেকানিজম আগেই আমরা ব্যাখ্যা করেছি। ইনফেকশন এরিয়াতে ডব্লিউবিসি এর সাপ্লাই বেড়ে যায় এবং ইনফেকশন এরিয়াতে এই ডব্লিউবিসি এবং জীবাণুগুলোর মধ্যে সংগ্রামের রেজাল্টই হলো এই ইনফ্লামেশনস। ডব্লিউবিসি গুলো জীবাণুগুলোকে মারতে সাহায্য করে। ইনফেকশন এরিয়াতে যতই ডব্লিউবিসি সংখ্যা বাড়তে থাকে ততই তাড়াতাড়ি ইনফেকশন কন্ট্রোল হয়ে যায়। অতএব স্টেরয়েড ওষুধ দিয়ে ডব্লিউবিসি এবং জীবাণুগুলোর যুদ্ধ অর্থাৎ ইনফ্লামেশনস থামিয়ে দিলে জীবাণুগুলোর বংশবৃদ্ধি হতে থাকবে এবং অবশেষে সিভিয়ার ইনফেকশন হয়ে রোগীর জীবন নিয়ে জমে মানুষের টানাটানি চলতে থাকবে। অতএব কোনো মতেই ইনফেকশনের জন্য কোনো অসুখে স্টেরয়েড ওষুধগুলো ব্যবহার করা যাবে না। নমস্কার। স্টেরয়েডের উপর এই আলোচনাটা আরো ভালো করে বুঝতে গেলে আমি অনুরোধ করব আমার পরবর্তী অ্যালার্জির উপর আলোচনাটা ফলো করতে।